ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভারের পরীক্ষা প্লাস টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3 পরীক্ষা, এসএসসি, টিআরএলএম, সফেদ, নবোদয় বিদ্যালয় সমিতি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে মাস্টার ক্লাস আমরা করাচ্ছিলাম ইন্ডিয়ান পলিটির, ওটা নেক্সট ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে কনস্টিটিউশনটাকে ধরে আমরা এটার সাথে যা যা রিলেটেড টপিকস আছে ওইগুলো আমরা তোমাদের সবচেয়ে প্রথম পড়াচ্ছি। অলরেডি 3টে ক্লাস ওভার, এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস, যেখানে আমরা ইউনিয়ন টেরিটরিজ ও রিলেটেড কিছু কিছু ইম্পর্টেন্ট প্রভিশনস, সিটিজেনশিপের কিছু ইম্পর্টেন্ট অ্যাক্টস আর কি কি ক্রাইটেরিয়া আছে ইন্ডিয়াতে সিটিজেনশিপ পাওয়ার, ওইগুলো আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম শেয়ার করবে তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার সুযোগ তোমরা করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি চাকরির প্রিপারেশন, সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেটস, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, সফের, টিআরএলএম, জেআরবিটি 2, তারপর তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস, একদম আপডেটেড নোটস আমাদের কাছে আছে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। এই নোটসগুলো পড়লে তোমরা সবাই জানো টিটি, এডিসি সহ বিভিন্ন পরীক্ষায় আমাদের কিন্তু ভালো সাকসেস রেট, আর আমাদের অনেক স্টুডেন্টস কিন্তু জেআরবিটি দিয়ে কিন্তু অলরেডি কিন্তু চাকরি করছে। ঠিক আছে, সো তোমাদের জন্য আমরা এই নোটসগুলো অনেক কেয়ারফুলি বানাই, আর যেই সমস্ত এরিয়াগুলো কোশ্চেনে রিপিট হয় ওই সমস্ত এরিয়াগুলোকে স্পেশাল ফোকাস আমরা নোটসে দেই। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো গতকালকের বা লাস্ট ভিডিও, পরশু দিনের লাস্ট ভিডিওর পর তোমরা এই ভিডিওটা দেখবে। 2 দিন আগে এই ক্লাসটা আমরা লাস্ট আপলোড করেছিলাম। ঠিক আছে, মনে রাখবে সবচেয়ে প্রথম হচ্ছে ইউনিয়ন টেরিটরি আর স্টেট, যেটা আমরা তোমাদের বলছিলাম ইন্ডিয়াতে ইউনিয়ন টেরিটরি আছে টোটাল 9টা। ঠিক আছে, তেমনিভাবে স্টেটও আছে। স্টেটের ব্যাপারে কম বেশি তোমরা সবাই জানো, কিন্তু যেই জায়গায় তোমাদের কনফিউশন হয় ওটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। বেসিক্যালি ইউনিয়ন টেরিটরি হচ্ছে একটা স্পেসিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। কি বলেছি, এটা একটা স্পেসিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট রিপাবলিক অফ ইন্ডিয়াতে, যেটা নাকি ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা ডাইরেক্টলি এটার ফাংশনগুলোকে কিন্তু কন্ট্রোল করা হয়। ঠিক আছে, মানে আমাদের যেমন ত্রিপুরার জন্য যেমন স্টেট গভর্নমেন্ট আছে, তেমনি ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টই হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, মানে ইউনিয়ন টেরিটরিগুলোর জন্য স্টেট গভর্নমেন্ট। বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা আশা করি তোমাদের কিন্তু আর প্রবলেম হবে না। আর মনে রাখবে ইউনিয়ন টেরিটরি কিন্তু আর্টিকেল নাম্বার 1 পার্ট 1-এ কিন্তু পড়ে ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মানে ইন্ডিয়ার যে টেরিটরিগুলো, ঠিক আছে, ইন্ডিয়ার যে টেরিটরিগুলো এগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। একটা হচ্ছে টেরিটরি অফ স্টেটস, বুঝতে পেরেছো, আরেকটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড মানে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো জায়গা বা ল্যান্ড যদি অকুপাই করে ওইগুলো। একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাইম টু টাইম অ্যাকোয়ার করবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইউনিয়ন টেরিটরি তোমাদের কিন্তু আর কিন্তু প্রবলেম হওয়ার কথা না। মনে রাখবে ইউনিয়ন টেরিটরিতে যিনি হেড উনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর। কি বলেছি, লেফটেন্যান্ট গভর্নর।
আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমাদের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হচ্ছে দিল্লি। ঠিক আছে, দিল্লি আমাদের ক্যাপিটাল টেরিটরি হয়েছিল আন্ডার 69th অ্যামেন্ডমেন্ট 1991। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস মনে রাখবে, আর্টিকেল নাম্বার 1 to 4, আমরা কিন্তু আর্টিকেলস গুলো কিন্তু একটা একটা করে শুরু করছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেলস গুলো। আর্টিকেল নাম্বার 1 to 4 আমাদেরকে বলে ইউনিয়ন টেরিটরি রিলেটেড যা যা ইম্পর্টেন্ট প্রভিশনস গুলো আছে কনস্টিটিউশনের, রুলস প্রভিশনস, কোনগুলোকে ইউনিয়ন টেরিটরি বলা হবে, ইউনিয়ন টেরিটরি কি করে চলবে, ওই সমস্তগুলো আর্টিকেল নাম্বার 1 থেকে 4 এর মধ্যে মেনশন করা আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন আর্টিকেল নাম্বার 1 to 4টাকে আমরা যদি ভেঙে বলি, আর্টিকেল নাম্বার 1 বেসিক্যালি ডেসক্রাইব করে ইন্ডিয়াকে অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন মানে সবগুলো স্টেট একত্রিতভাবে একটা জায়গায় আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আছে। ঠিক আছে, যেমন ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা আছে তেমনি ভাবে স্টেট গভর্নমেন্টেরও কিন্তু ক্ষমতা আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট মিলিয়েই কিন্তু দ্য হোল ইন্ডিয়া ইজ ফাংশনিং। এটা কিন্তু তোমাদের এইভাবেই মনে রাখতে হবে। নেক্সট আর্টিকেল নাম্বার 2, আর্টিকেল নাম্বার 2 অথরাইজ করে বা পারমিশন দেয় বা পার্লামেন্টকে সেই ক্ষমতা দেয়, কিসের ক্ষমতা, যাতে করে স্টেট, ঠিক আছে, স্টেটের যেই এরিয়া বা নাম ওইগুলো নিজের বা মানে পার্লামেন্ট ওইগুলো চেঞ্জ করতে পারবে। অবভিয়াসলি এখানে মেজরিটি বা তোমাদের যে সিঙ্গেল মেজরিটি, স্পেশাল মেজরিটি, ওইগুলোর একটা মানে পাস করাতে হয়, এগুলো লোয়ার হাউস এন্ড আপার হাউস অফ দ্য পার্লামেন্টে, ওইগুলো একটা ডিফারেন্ট থিং। কিন্তু ওভারঅল আই এম সেইং দ্যাট অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পার্লামেন্টের কিন্তু পাওয়ার আছে স্টেটের এরিয়া, স্টেটের মানে কি বলবো এরিয়া বাউন্ডারি, স্টেটের নেম এগুলো চেঞ্জ করার অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরি, এটা হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার 2 মধ্যে এম্পাওয়ার পার্লামেন্ট অ্যাবাউট স্টেটস, যেটা এর মধ্যে তোমাদের বেসিক্যালি আর্টিকেল নাম্বার 3 যেটা ওটা অথরাইজ করে। ঠিক আছে, আর আর্টিকেল নাম্বার 2 যেটা এটা +3, আর্টিকেল নাম্বার 2 প্লাস আর্টিকেল নাম্বার 3 দুটোই কিন্তু মিলিয়ে, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 2 আর আর্টিকেল নাম্বার 3 দুটো মিলিয়েই কিন্তু পার্লামেন্টকে সেই ক্ষমতা দেয় স্টেট আর ইউনিয়ন টেরিটরির জায়গা মানে বাড়ানো কমানোর ওইটার ক্ষমতাটা দেওয়া, প্লাস নাম চেঞ্জ করার ক্ষমতাটা কিন্তু দেয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই আর্টিকেল নাম্বার 4 আর একটা আছে, আর্টিকেল নাম্বার 4 এটাই বলে যে সেই সমস্ত বিল যেগুলো নাকি আর্টিকেল নাম্বার 2 আর 3 দ্বারা এগুলো আপার বা লোয়ার হাউসে পার্লামেন্টের উঠে আসবে, ওইগুলোকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বলা হবে না বা কনসিডার করা হবে না আন্ডার আর্টিকেল নাম্বার 368। কি বলেছি, যদি পার্লামেন্টের কোনো স্টেটের এরিয়া চেঞ্জ করতে হয় বা ইউনিয়ন টেরিটরির কোনো এরিয়া বা নাম চেঞ্জ করতে হয়, তাহলে ওইগুলো যে পার্লামেন্টে উঠবে ওইগুলোকে কনস্টিটিউশনকে সংশোধন করার মতো কোনো বিল হিসেবে কনসিডার করা যাবে না। ঠিক আছে, আন্ডার আর্টিকেল 368 তোমরা সবাই জানো অলরেডি, কিন্তু আমরা তোমাদের পড়িয়েছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেগুলো লাস্ট ক্লাসে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এইবার তোমরা যদি বলো ইউনিয়ন টেরিটরির ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদেরকে বলতে, ইউনিয়ন টেরিটরিকে কিন্তু আরেকটা নামে কি বলা হয়, সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রার্ড টেরিটরিজ। ঠিক আছে, কোনো অ্যাকোয়ার্ড টেরিটরি নেই ইন্ডিয়ার বর্তমানে। ঠিক আছে, কোনো অ্যাকোয়ার্ড টেরিটরি নেই। ইনিশিয়ালি অলরেডি আমরা আগে বলেছিলাম, ইনিশিয়ালি টেরিটরিগুলোকে কিন্তু ইন্ডিয়াতে 4টে গ্রুপে গ্রুপ করা হতো। একটা ছিল পার্ট এ, একটা ছিল পার্ট বি, একটা ছিল পার্ট সি, আর একটা ছিল পার্ট ডি। পার্ট এ তে কি ছিল, পার্ট এ তে ছিল ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস যেগুলো ছিল ওইগুলো। ঠিক আছে, পার্ট বি তে তোমাদের ছিল প্রিন্সলি স্টেট, অলরেডি লাস্ট ক্লাসে আমরা বুঝিয়েছি। পার্ট সি তে ছিল সেই সমস্ত প্রভিন্সেস গুলো যেগুলো নাকি চিফ কমিশনের আন্ডারে ছিল। আর পার্ট ডি তে ছিল আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। ঠিক আছে, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। তারপর অ্যাকর্ডিং টু দ্য 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1956 সনে যেটা আনা করা হয়েছে সংশোধন, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, এটা কি করেছে, এটা যেই সমস্ত স্টেটগুলো পার্ট সি আর পার্ট ডি তে ছিল
বুঝতে পেরেছো? পার্ট সি আর পার্ট ডি, পার্ট সি তে কোনগুলো ছিল? সেই সমস্ত প্রভিন্স গুলো যেগুলো চিফ কমিশনার আন্ডারে, আর পার্ট ডি তে ছিল আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডে। সো এগুলোকে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা 1956-এ আনা হয়েছিল, এগুলোর আওতায় এনে পার্ট সি আর পার্ট ডি ক্যাটাগরির প্রভিন্সেস গুলোকে ওনারা ইউনিয়ন টেরিটরির দরজা ওনারা দিয়েছিলেন। ঠিক আছে, ফাইনালি দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, যেটা 1956-এ ওনারা কি করেছেন, টোটাল এস্টাবলিশ করেছিল 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, কিছু কিছু ইউনিয়ন টেরিটরিকে পরে দিয়ে বা গ্র্যাজুয়ালি উইথ টাইম ফুল স্টেটরও কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর মানে বাকিগুলোকে ডিফারেন্ট রিজিয়নে ওদেরকে কিন্তু ইন্টিগ্রেট করে কিন্তু দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো? দাদরা একটা তোমাদের আমরা ওই দিনও বলেছি, দাদরা এন্ড নগর হাভেলি প্লাস দামান এন্ড দিউ, দাদরা নগর হাভেলি দমন এন্ড দিউ ওদেরকেও কিন্তু ইউনিয়ন টেরিটরি হিসেবে কিন্তু ডেজিগনেট করা হয়েছিল। আর একটা তোমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে মনে রাখবে, জম্মু অ্যান্ড কাশ্মীর মানে ভূস্বর্গ যেটাকে বলে, জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019, 2019-এর জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্টের আন্ডারে এই জম্মু অ্যান্ড কাশ্মীরের পুরো টেরিটরিটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর একটা হচ্ছে লাদাখ। মনে লাগবে লাদাখে আছে অনলি দেয়ার আর 2 ডিস্ট্রিক্টস। ঠিক আছে, এটা আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। মনে রাখবে আরেকটা অ্যাক্ট আছে 2019-এ, 2019 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতবার যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, 2019-এ একটা অ্যাক্ট আছে, ওটার নাম কি? দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ অ্যাক্ট 2019, দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ অ্যাক্ট 2019। এই অ্যাক্টের আন্ডারে দুটো ইউনিয়ন টেরিটরি আলাদা, এই দুটোকে একটা ইউনিয়ন টেরিটরিতে মার্জ করা হয়েছে। আর তোমাদের এখানে কি হলো, মার্জ করার পর প্রেজেন্ট যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে ইন্ডিয়াতে, তো জেনে রাখো এগুলো আমরা একটা তোমাদের অ্যাপ্রক্সিমেট একটা লিস্ট বলে দিচ্ছি। যেমন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, এটা হয়েছে ইন দ্য ইয়ার 1956। ঠিক আছে, দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি যেটাকে বলে, ওটা হয়েছে 1956, একটু আগে আমরা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, নেক্সট একটু ওয়েট করো, মুছে নেই। আচ্ছা, দিল্লি বললাম কি 1956, লাক্ষাদ্বীপ হচ্ছে 1956। মনে রাখবে লাক্ষাদ্বীপে কিন্তু মালায়ালাম ভাষা কিন্তু চলে, পুডুচেরিতে তামিল ভাষা চলে, পুডুচেরি 1962, চণ্ডীগড় 1966, জম্মু অ্যান্ড কাশ্মীর 2019, তেমনি ভাবে লাদাখও 2019, একটু আগে আমরা বললাম। ঠিক আছে, তেমনি ভাবে দাদরা নগর হাভেলি দমন দিউ ওটাও কিন্তু 2019 অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট। এই দুটোকে কিন্তু একসাথে কিন্তু করে নেওয়া হয়েছে। ঠিক আছে, ইনফ্যাক্ট টিপিএসসি তেও কিন্তু কোশ্চেন এসেছিল, তাই ইউ ক্যান নট ইগনোর এনিথিং দ্যাট উই আর টিচিং। ঠিক আছে, মনে রাখবে যেই সমস্ত প্রভিশনস গুলো কনস্টিটিউশনাল, যে সমস্ত প্রভিশনস গুলো ইউনিয়ন টেরিটরির জন্য আছে, ওইগুলো সবগুলো আর্টিকেল নাম্বার 239 তোমরা লিখে রাখো খাতায়। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 239 আর 239A তে আছে। ঠিক আছে, এটার মধ্যে কি বলা আছে, প্রভিশনস রিলেটেড টু দ্য ক্রিয়েশন অফ লোকাল লেজিসলেচার অর কাউন্সিলস ফর সার্টেন ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, আর আর্টিকেল নাম্বার 239A, আর্টিকেল নাম্বার 239A তে স্পেশাল প্রভিশন আছে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির জন্য। আর্টিকেল নাম্বার 239AB তে কি আছে, প্রভিশনস ইন কেস অফ ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি, কি করতে হবে ওইটার প্রভিশনস গুলো লেখা আছে। তেমনি ভাবে সব তোমাদের বলে দিচ্ছি যাতে কোনো পরীক্ষার কোশ্চেন যাতে তোমাদের মানে আটকাতে না পারে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 239B স্পষ্ট করে লিখি, 239B এটা বলে power of the administrator to promulgate ordinances in the recess of the legislature। কি বলেছি, পাওয়ার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটরের কে যে ক্ষমতা দেওয়ার, এটা এই আর্টিকেলটা দেয়। ঠিক আছে, আর্টিকেলটা দেয় যাতে অর্ডিন্যান্স গুলোকে প্রমালগেট করা যায়। ঠিক আছে, লেজিসলেচারের হিসেবে, কি বলেছি, লেজিসলেচারের হিসেবে যাতে অর্ডিন্যান্সেস গুলোকে যাতে প্রমালগেট করা যায় ইন দ্য রিসেস অফ দ্য লেজিসলেটর। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 240, আর্টিকেল নাম্বার 240 বলে প্রেসিডেন্টের কি কি ক্ষমতা হবে টু মেক রেগুলেশনস ফর দ্য টেরিটরিজ। প্রেসিডেন্টের যা যা ক্ষমতা হবে টেরিটরি গুলোর ক্ষেত্রে, ওইগুলো সবগুলো দেওয়া আছে ইন আর্টিকেল নাম্বার 240 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তেমনি ভাবে লাস্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 241,
ART ডট মানে আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 241 এটাই বলে যে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে একটা হাইকোর্ট থাকবে, প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে কি থাকবে, একটা হাইকোর্ট থাকবে, এটাই কিন্তু বলে আর্টিকেল নাম্বার 241, ঠিক আছে। মনে রাখবে, যদি আমরা কিছু প্রভিশনস এর কথা তোমাদের বলে দিচ্ছি, যদি কোনো নতুন স্টেট ক্রিয়েট করানো হয় বা বাউন্ডারি কোনো স্টেট বা ইউনিয়ন টেরিটরি চেঞ্জ করানো হয়, সবচেয়ে প্রথম প্রেসিডেন্ট থেকে কিন্তু পারমিশন নিতে হবে। তারপর দুটো হাউস, রাজ্যসভা লোকসভাতে দুটোতেই কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে, পাস হলেই কিন্তু চেঞ্জ করতে পারবে, যেটা আমরা তোমাদের একটু আগে বললাম। আর কি বলেছি, স্টেট রিঅর্গানাইজেশন বিল অলরেডি আমরা তোমাদের বলেছি, প্রেসিডেন্টকে কিন্তু এই স্টেট রিঅর্গানাইজেশন বিলটা কিন্তু স্টেট লেজিসলেচারে কিন্তু পাঠাতে হবে। আর এটা পাস করার জন্য কিন্তু বোথ হাউস মানে রাজ্যসভা লোকসভাতে দুটোতেই কিন্তু মেজরিটি লাগে, তাহলেই কিন্তু স্টেট রিঅর্গানাইজেশন বিলের আন্ডারে স্টেটগুলোকে কিন্তু রিঅর্গানাইজ করা যাবে, নেমিং করা যাবে, কিসের বেসিসে স্টেটগুলোকে ডিভাইড করা হবে ওই ক্রাইটেরিয়াগুলো বলা যাবে, ঠিক আছে। আর এই যে প্রেসিডেন্ট যে স্টেট লেজিসলেচারে যে এগুলো রেফার করবে, ঠিক আছে, এই স্টেট লেজিসলেটর যা যা এখান থেকে মানে ওনারা যে প্রভিশনস দিয়ে এগুলো অ্যাকসেপ্ট করবে, পার্লামেন্ট কিন্তু বাউন্ড না স্টেট লেজিসলেটরের ভিউজ গুলো অ্যাকসেপ্ট করতে। পার্লামেন্ট ইজ নট বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য ভিউজ অফ দ্য স্টেট লেজিসলেচার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একদম ABC কি ছিল, 1956 7 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে পার্ট ABCD কে সি আর ডি কে ইউনিয়ন টেরিটরি দেওয়া হলো, ঠিক আছে। মনে রাখবে, এই যে আমরা একটা জিনিস মিস করেছি, যে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956, 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956 এ যে রিক্লাসিফাই করা হয়েছিল স্টেটগুলোকে, তারপর হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, ঠিক আছে, এগুলোকে করা হয়েছিল ইউনিয়ন টেরিটরিজ আন্ডার, দিস ওয়ার পার্ট অফ পার্ট সি এন্ড ডি ক্যাটাগরি স্টেটস, যেগুলো আমরা বললাম ABCD। ডিতে হচ্ছে আন্দামান নিকোবর, সিতে হচ্ছে তোমাদের কি ছিল, সিতে ছিল যেগুলো তোমাদের অ্যাডমিনিস্ট্রেটেড বাই কি ছিল, দেখো তো, সিতে অ্যাডমিনিস্ট্রেটেড বাই চিফ কমিশনার যেগুলো ছিল ওইগুলো। ডি ছিল আন্দামান এন্ড নিকোবর, তেমনি প্রিন্সলি স্টেটের জন্য ছিল, আর যেগুলো হচ্ছে অ্যাকোয়ার ছিল ওইগুলো আরেকটা পার্টে কিন্তু ছিল, ঠিক আছে। সো এটাই তোমাদের বললাম, হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, এগুলো এখন স্টেট, কিন্তু আগে অ্যাকর্ডিং টু 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956 এগুলো আগে ছিল ইউনিয়ন টেরিটরিজ আন্ডার, যেগুলো ছিল পার্ট সি এন্ড ডি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, স্টেট আর ইউনিয়ন টেরিটরির ব্যাপারে কিছু ডিফারেন্স তোমরা জেনে রাখো, তারপর আমরা সিটিজেনশিপে চলে যাব, যতটুকু সম্ভব আমরা করাবো, বাকি সিটিজেনশিপটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। মনে রাখবে, একটা স্টেট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি, যেটা নাকি অ্যাডমিনিস্ট্রেট করে স্টেট লেজিসলেচার, ঠিক আছে। তেমনি ভাবে ইউনিয়ন টেরিটরি কিন্তু এটা মানে কি বলবো, এটা একটা অটোনোমাস ইউনিট না, বা নিজেদের ইচ্ছে মতো কিন্তু নিজেদেরকে ওনারা মানে চালাতে পারেন না, ঠিক আছে। ওনারা এই ইউনিয়ন টেরিটরিগুলো অ্যাডমিনিস্ট্রেট করার জন্য বা এদেরকে চালানোর জন্য অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করে ইন্ডিয়ান প্রেসিডেন্ট। কেন প্রেসিডেন্ট? কারণ ইউনিয়ন টেরিটরিগুলোকে ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেট করে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর একটা ইউনিয়ন টেরিটরির যিনি হেড, ওনার নাম হচ্ছে LT গভর্নর, ঠিক আছে। মনে রাখতে হবে তোমাদের, একটা স্টেটের যিনি কনস্টিটিউশনাল আর এক্সিকিউটিভ হেড, উনি হচ্ছেন গভর্নর, রাজ্যপাল, ঠিক আছে। আর ইউনিয়ন টেরিটরির জন্য এক্সিকিউটিভ অথরিটি হচ্ছে প্রেসিডেন্ট, আর যিনি অ্যাডমিনিস্ট্রেট করবেন, একটু ওয়েট করো, কি বলছিলাম আমরা, এক্সিকিউটিভ অথরিটি হচ্ছেন প্রেসিডেন্ট, আর যিনি অ্যাডমিনিস্ট্রেট করবেন LT গভর্নর, হি ইজ অলসো অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। স্টেটগুলোকে, রাজ্যগুলোকে অ্যাডমিনিস্ট্রেট করে চিফ মিনিস্টার, ঠিক আছে, চিফ মিনিস্টার, যেগুলো নাকি আমরা ভোটিং এর মাধ্যমে সিলেক্ট করি। আর ইউনিয়ন টেরিটরিগুলোকে অ্যাডমিনিস্ট্রেশন করে একজন অ্যাডমিনিস্ট্রেটর, যিনাকে ইন্ডিয়ান প্রেসিডেন্ট ডাইরেক্টলি অ্যাপয়েন্ট করে, ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। মনে রাখবে, স্টেটের ক্ষেত্রে স্টেট কিন্তু এনজয় করে অটোনোমাস পাওয়ার্স, নিজেদের ইচ্ছে মতো নিজেরা অনেক কিছু বানাতে পারে উইদাউট টেকিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য সেন্টার, অনেক কিছু কিন্তু করতে পারে। কিন্তু ইউনিয়ন টেরিটরির কিন্তু কোনো অটোনোমাস পাওয়ার কিন্তু ওনাদের নেই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক আর্টিকেল আছে আরো, তোমরা আমি যদি সময় পাই আরো আর্টিকেল করিয়ে দেবো, ঠিক যে জায়গাগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষা জেনারেলি রিপিট করা হয় ওইগুলো আমরা তোমাদের
বলে দিলাম। ঠিক আছে, মনে রাখবে এই যে অ্যাডমিনিস্ট্রেটর বললাম, ইন কেস অফ দিল্লি, তার মানে মুছে নেই, জায়গা অনেকটা কম। ঠিক আছে, ইন কেস অফ দিল্লি, পন্ডিচেরি, আন্দামান নিকোবর, জম্মু কাশ্মীর, লাদাখ, এদের ক্ষেত্রে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর বলা হয় সবচেয়ে হেড, যিনি চিফ মিনিস্টারের ইকুইভ্যালেন্ট ইন ইউনিয়ন টেরিটরিজ। তেমনি ভাবে চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন দিউ অ্যান্ড লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, দাদরা মানে দাদরা নগর হাভেলি আর দমন দিউ প্লাস লাক্ষাদ্বীপ, এদের জন্য লেফটেন্যান্ট গভর্নর কিন্তু বলে না, বলে কি অ্যাডমিনিস্ট্রেটর নামে কিন্তু আমরা জানি। ঠিক আছে, আর আরেকটা মনে রাখো, আরেকটা আর্টিকেল আছে আন্ডার আর্টিকেল নাম্বার 239(2). ঠিক আছে, আর্টিকেল নাম্বার 239(2) আমাদের এটা বলে যে মানে বাইরে থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট না করে কোনো প্রেসিডেন্ট কিন্তু মানে ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি কিন্তু পারেন যে রাজ্যপালকে, যে কোনো স্টেটের একজন রাজ্যপালকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত করতে অ্যাডজাসেন্ট বা সাথের কোনো রাজ্যের জন্য, যেটা ইউনিয়ন টেরিটরি। বুঝতে পেরেছ? বাইরের কোনো মানুষকে অ্যাডমিনিস্ট্রেটর বা এলটি গভর্নর হিসেবে নিযুক্তি না দিয়ে যদি চান প্রেসিডেন্ট যে তার পাশে যদি কোনো রাজ্য থাকে যেটার একটা রাজ্যপাল আছে বা গভর্নর আছে, ওই জনকেও কিন্তু দায়িত্ব দেওয়া যায় টু বি দ্য অ্যাক্টিং বা ফর দ্য টাইম বিং হি অর শি ক্যান অলসো বি দ্য লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য অ্যাডজাসেন্ট ইউনিয়ন টেরিটরি। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু কি আছে, ওনার কিন্তু রাইট আছে অ্যাডমিনিস্ট্রেটরকে যে কোনো ডেজিগনেশন দেওয়ার অ্যাজ পার হিজ উইশ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আর্টিকেল নাম্বার 239 থেকে 241 আমরা একটু আগে বললাম, আন্ডার পার্ট 8 of the Indian Constitution deals with the administration of the union territories. ঠিক আছে, আরেকটা আছে আর্টিকেল নাম্বার 239(1). ঠিক আছে, এটা বলে যে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি কিন্তু ইট উইল বি অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, যেটাকে আমরা বলি লেফটেন্যান্ট গভর্নর বলি, আবার কিছু কিছু স্টেটে আমরা অ্যাডমিনিস্ট্রেটর পোস্টটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু বলি। এইগুলোকে মানে বলে যে 239(1) আর্টিকেলটা বলে যে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিকে চালানোর ক্ষমতা রাখে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, যেটা উনি নিজেই অ্যাপয়েন্ট করবেন। আবার উনি যে এই অ্যাডমিনিস্ট্রেটর যে অ্যাপয়েন্ট করবেন, এমন যদি হয় যে বাইরের কাউকে উনি ইচ্ছে মতো বাইরের কাউকে না দিয়ে উনি ডিসিশন নিলেন যে না আমি সাথের রাজ্যের গভর্নরকে আমি এডিশনাল চার্জ দিয়ে দেবো টু বি দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ দ্যাট ইউনিয়ন টেরিটরি, তাহলেও কিন্তু উনি পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো আমরা ইউনিয়ন টেরিটরির যা যা কোশ্চেন জিজ্ঞেস করে আর্টিকেল রিলেটেড, প্রভিশনস রিলেটেড, সবগুলো আমরা তোমাদের এখানে বলে দিলাম। ঠিক আছে, এইবার আমরা চলে যাই সিটিজেনশিপ। মনে রাখবে সিটিজেনশিপ আর্টিকেল যেগুলো নাকি বলে যে ভারতের নাগরিকত্ব আমরা কি করে পেতে পারবো, ওইগুলো হচ্ছে আর্টিকেল নাম্বার 5 to 11। আর্টিকেল নাম্বার 5 থেকে 11 আমাদেরকে বলে সেই সমস্ত প্রভিশনস গুলো, কি কি ক্রাইটেরিয়া আছে যেগুলো স্যাটিসফাই করলে কেউ কোনো একজন ভারতের নাগরিক হতে পারবে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 5 to 11 আন্ডার পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, মনে রাখবে একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট তোমরা সবাই জানো, আমরা কিছুদিন আগে একটা ভিডিও তোমাদের বলেছিলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু ত্রিপুরাতে লাগু হবে। এটা অলরেডি আমরা বলেছিলাম, ইন্ডিয়াতে কিন্তু অলরেডি কিন্তু সংশোধন করে কিন্তু এটার কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিন্তু ইন্ডিয়াতে থাকার সময়সীমাটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যার জন্য কিন্তু অনেক প্রোটেস্ট হয়েছিল। হাউএভার ইট ইজ বিং ইমপ্লিমেন্টেড নাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো মনে রাখবে সবচেয়ে প্রথম 1992-তে, পুরোটা আজকে শেষ করতে পারবো না, নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো, তো আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, ইন্ডিয়ান একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছিল ইন দ্য ইয়ার 1992। এটার নাম হচ্ছে কি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটার মধ্যে বলা হয়েছিল যে তুমি ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাবে তখনই যদি তোমার মা ইন্ডিয়ান হয়, তোমার বাবা যদি ফরেনার হয়, তোমার মা যদি ইন্ডিয়ান হয়, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, ইউ উইল অলসো বি কনসিডার্ড এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, মেইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল কবে? ইন দ্য ইয়ার 1955। ঠিক আছে, এটাকে 2003-এ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে বা সংশোধন করা হয়েছে। 2019-এও কিন্তু সংশোধন করা হয়েছে। 2003-এ যেই সিটিজেনশিপ অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এটার মধ্যে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, ওসিআই যেটা বলি, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, এটা বলা হয়েছে যে পিপল অফ ইন্ডিয়ান অরিজিন
যারা 16টা কান্ট্রি এক্সেপ্ট কিছু কিছু কান্ট্রি যেমন পাকিস্তান বাংলাদেশ ছাড়া কিছু কিছু কান্ট্রি এই রকমের নাম বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশ এই কান্ট্রিগুলো ছাড়া সেই সমস্ত কান্ট্রিগুলো যেখানে 16টা কান্ট্রি যেখানে ইন্ডিয়ান অরিজিন মানুষ আছে, দে উইল বি এলিজিবল টু বিকাম দ্য মানে দে উইল বি এলিজিবল টু বিকাম দ্য ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা ওসিআই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে এটা সেমটা কিন্তু 2019-এও কিন্তু সংশোধন করা হয়েছিল। এটার মধ্যে 19-এ সংশোধন করে বলা হয়েছে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, ঠিক আছে, এই সমস্ত ধর্মের যে সমস্ত মানুষেরা থাকবেন ফ্রম আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, যারা ইন্ডিয়াতে এন্ট্রি নিয়েছে 2014-র 31শে ডিসেম্বর 2014-র আগে, ওদেরকে ইললিগেল ইমিগ্রেন্ট বলা যাবে না, অ্যান্ড ওরা এলিজিবল হবে টু বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। হ্যাঁ, এর মধ্যে অনেক প্রভিশনস আছে, অনেক প্রুফ দেখাতে হবে কি করে এন্ট্রি নিয়েছে, কেন ওখান থেকে এসছে, ওই দেশের আইডি কার্ড দেখাতে হবে, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে সিটিজেনশিপ পেতে ইন্ডিয়াতে ওটা কিন্তু কাজে লাগে। কিন্তু বেসিক থিং ইজ দ্যাট 2019-এ 2003-এর পরে 1955-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে ওটাকে সংশোধন করা হয়েছে, যেটা এখন বর্তমানে লাগু আছে। যে কি বলেছে, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, যেখানে ওরা রিলিজিয়াস পারসিকিউশনের ওরা সম্মুখীন হয় বা রিলিজিয়াস টর্চারের যারা সম্মুখীন হয়, ওরা যদি 31শে ডিসেম্বর 2014-র আগে যদি ইন্ডিয়াতে এসে থাকে, তাহলে অ্যাকর্ডিং টু অল দ্য রুলস বা অ্যাকর্ডিং টু 2019-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দে উইল বি এলিজিবল টু টু গেট দ্য ফুল সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, মানে ওদেরকে ভারতীয় নাগরিক বলা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা মনে রাখবে, এই 2019-এর যেই একটা, যেটার আওতায় এসে এখন সিটিজেনশিপ দেওয়ার প্রসেস অলরেডি চলছে ইন ভেরিয়াস স্টেটস এন্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা কিন্তু কি করেছে, রিল্যাক্স করেছে পিরিয়ডটা, যে কত বছর তোমাদের ইন্ডিয়াতে থাকতে হবে ইন অর্ডার টু গেট দ্য সিটিজেনশিপ, ওটার পিরিয়ডটা কিন্তু 2019-এর সেই অ্যামেন্ডমেন্ট কিন্তু কমিয়ে দিয়েছে। 19 যেহেতু বলছি, 19 নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে রাখো। 2019-এ কিন্তু মানে 10ই ডিসেম্বর 2019-এ মণিপুর, হঠাৎ করে মাথায় এলো তাই বলে দিচ্ছি, মণিপুরে কিন্তু ইনার লাইন পারমিট লাগবে, ওটার ব্যাপারে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, রিমেম্বার, মণিপুরে ইনার লাইন পারমিট চালু হয়েছে ফ্রম ডিসেম্বর 10th 2019। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে 2019-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন, এটা কিন্তু ট্রাইবেল এরিয়া যেগুলো আছে, যেগুলো নাকি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গায় কিন্তু এটা কিন্তু চালু হবে না। তার জন্য ত্রিপুরার যে টিটিএডিসি এরিয়া আছে, ওখানে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু লাগু হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বাকি আমরা সিটিজেনশিপের ব্যাপারটা আমরা পড়াবো। যেমন ইংল্যান্ড আর ইউএস এর একটা কেস আছে, ইংল্যান্ড আর ইউএস এর একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স জেনে রাখো। যেমন ইংল্যান্ডে কোর্টগুলোর কোনো কিন্তু পাওয়ার নেই কোনো লকে, মানে কি বলবো, মানে যদি পার্লামেন্ট যদি কোনো ল বানায়, কোর্টের কিন্তু কোনো পাওয়ার নেই লগুলোকে নট ভ্যালিডেট বলার ইংল্যান্ডে। ঠিক আছে, আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, ঠিক আছে, কোর্টের কিন্তু পাওয়ার আছে আনকনস্টিটিউশনাল বলার, যদি পার্সোনাল লিবার্টি যদি ডিপ্রাইভ করে কাউকে, কোর্ট যদি ডিক্লেয়ার করে আন্ডার দ্য ক্লজ ডিউ প্রসেস, ঠিক আছে, তাহলে কিন্তু কোর্টের কিন্তু পাওয়ার হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে পার্লামেন্টের কোনো পাস করা কোনো কিছুকে আনকনস্টিটিউশনাল বলতে বা কি বলবো নট ভ্যালিডেট বলতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, ইন্ডিয়াতে কিন্তু সিঙ্গেল অ্যান্ড ইউনিফর্ম সিটিজেনশিপ কিন্তু আছে। ঠিক আছে, অ্যাকোয়ারিং বা ইন্ডিয়ার সিটিজেনশিপ অ্যাকোয়ার করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেমন বার্থের কিছু ক্রাইটেরিয়া আছে, জন্মগত যে অধিকার তোমরা টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ওটা আছে। তোমরা যদি 26শে জানুয়ারি 1950 থেকে 1st জুলাই 1987 পর্যন্ত তোমরা যদি হও, তোমরা ইফ ইউ আর বর্ন ইন বিটুইন দিস ডেটস, ঠিক আছে, ইররেসপেক্টিভ অফ দ্য ন্যাশনালিটি অফ প্যারেন্টস, তোমরা ইন্ডিয়ান সিটিজেন্স হয়ে যাবে। ওই রকম আরো কিছু আছে, যেমন রেজিস্ট্রেশন হিসেবে আছে, ডিসেন্টের হিসেবে আছে, ওইগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো। ঠিক আছে, সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই গুরুত্বপূর্ণ টপিকটা রিভাইজ করার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি পিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি, ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিডি 2, ডেন্টাল কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে,
তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন এন্ড টেক কেয়ার এন্ড বাই বাই।